আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু আগেই পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা শেষ হলো। পুরো খেলাটা দেখলাম। খেলাটা দেখার সবচেয়ে বড় একটা কারণ হলো রিসেন্ট টাইমে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-টোয়েন্টির কথা যদি বলি, দুইটারই ধারাবাহিকতা একই রকম। আপনারা যদি খেলাটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলছি। সেই বিষয়টা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশি এশিয়া কাপ থেকে যে জিনিসটা আমি ফলো করে আসছি, দুইটা দলেরই একটা জায়গায় সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো দলটার টপ অর্ডার এবং ফিনিশার ব্যাটার মূল ব্যাটিং যারা, তারা রান পাচ্ছে না। যেইটুকুই রান হচ্ছে সেই রানগুলো কারা নিচ্ছে? শেষের দিকের ব্যাটিংরা, অর্থাৎ যারা বলার হিসেবে দলে খেলতেছে, যাদের মূল রোলটাই হচ্ছে বোলিং প্লে করা, তারা কিন্তু দুইটা ক্যারেক্টার প্লে করছে। বাংলাদেশের ক্ষেত্রেও পাকিস্তানের ক্ষেত্রেও এশিয়া কাপ থেকেই এটা শুরু হয়েছে। বলাররাই কিন্তু শেষমেশ কিছু রান নিয়ে দেয়, সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই দলের সাথে মিল রয়েছে। এবং আরেকটা কথা যদি বলি, যারা এই লিজেন্ডারি ক্রিকেট নতুন করে একাদশে আসছে বা দলে আসছে, তারাই কিন্তু ডাক মেরে শুরু করছে। প্রথম যদি বলি কেন উইলিয়ামসনের কথা, তিনিও কিন্তু প্রথম ম্যাচে জিরো করেছেন। এবং অন্যদিকে বিরাট কোহলির কথা তো আপনারা জানেনই, রিসেন্ট টাইমে তিনি অস্ট্রেলিয়ার সাথে 3টা ওয়ানডের মধ্যে 2টাতেই জিরো রানে আউট হয়েছেন এবং থার্ড ওয়ানডেতে তিনি তার ফর্মে ফিরে এসেছেন। অন্যদিকে আজকের কথা যদি বলি, আপনারা বুঝতেই পারছেন। বাবর আজমের কথা যদি বলি, বাবর আজম টি-টোয়েন্টিতে ব্যাক করেছে, বাট বাবর আজমও আজকে 0 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। যাই হোক, গেল তাদের লিজেন্ডদের কথা। কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের যে একই জায়গায় সমস্যা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে শুরুর দিকে ব্যাটিং এবং শেষের দিকের ব্যাটিং। মূল কথা হচ্ছে দুই দলেরই ব্যাটিং অর্ডারটা একেবারেই বাজে খেলছে। মোটামুটি বোলিং অর্ডারটা একই সাথে ভালো বল করছে এবং রান নিয়ে নিচ্ছে। যদিও পাকিস্তানের আজকের ম্যাচের ক্ষেত্রে সেটা ভিন্ন, যেটা গতকালকে বাংলাদেশের বলাররা খুব দারুণ বলও করেছে এবং শেষের দিকে রানও করেছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আজকে সেটা একটু ভিন্ন। শুধুমাত্র মোহাম্মদ নেওয়াজ ছাড়া আর কেউই ভালো বল করতে পারেনি। এবং রানের ক্ষেত্রেও যদি আমি বলি, মোহাম্মদ নেওয়াজ ছাড়া টি-টোয়েন্টিতে যে রানটা নেওয়া দরকার এটা কেউই নিতে পারে নাই। পাকিস্তানের 11 জন প্লেয়ারদের মধ্যে বলার মতো রান শুধু 2 জনেরই, মোহাম্মদ রেজওয়ান, অন্যদিকে সায়েম আয়ব যে হচ্ছে 28 বলে 37 রান করেছে। মোহাম্মদ নেওয়াজ 20 বলে 36 রান করেছে এবং তিনি 4 ওভারে 3টি উইকেট নিয়েছে। দারুণ ইকোনমি ছিল, 6-এর একটু বেশি ইকোনমি ছিল, আর বাকি সবার খুবই 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 বাজে ইকোনমি ছিল। এই গিয়েছে খেলার বিষয় নিয়ে। অনেকের মনেই একটা কিউরিওসিটি জাগতে পারে যে পাকিস্তান হুট করেই কেন পিঙ্ক কালার জার্সিতে খেলেছে। আসলে পিঙ্ক কালার জার্সিতে খেলার কারণটা কি পাকিস্তানের, এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। অনেকেই বিষয়টা তো জানে না, অনেকে হয়তো ভেবে নিয়েছে যে পাকিস্তানের মনে হয় নতুন টি-টোয়েন্টি জার্সির কালারটা পিঙ্কই থাকবে। বিষয়টা এরকম না। পাকিস্তানে অফিসিয়াল ভাবে স্তন ক্যান্সার সাকসেসফুলি সমাধান পাওয়া গিয়েছে। এই জন্য স্তন ক্যান্সারের প্রমোশন করানোর জন্য পাকিস্তানের এই টি-টোয়েন্টি জার্সিটি পিঙ্ক কালার ছিল। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, পাকিস্তানের যে স্টাম্পগুলো ছিল আজকের খেলায়, সেই স্টাম্পগুলো কিন্তু পিঙ্ক কালারই ছিল। এবং পাকিস্তান অফিসিয়ালি এই স্তন ক্যান্সারটা ক্রিকেটের মাধ্যমে প্রমোট করতে চায়। এই জন্য পাকিস্তানের এই আজকের জার্সি কালারটা পিঙ্ক ছিল। এটা হচ্ছে পিঙ্ক থাকার মূল কারণ। অন্যদিকে যদি অন্য ব্যাপারে যদি কথা বলি, পাকিস্তানের যে রিসেন্ট টাইম ব্যাটিং পারফরমেন্স এবং পাকিস্তানের দলের যেই একটা ভরাডুবি যাচ্ছে, এটা আসলে পাকিস্তান এটা থেকে বের হতে আমার মনে হয় অনেকটা সময় নেবে। কারণ পাকিস্তানের টি-টোয়েন্টিতে যে প্লেয়ারগুলো আছে এরা কেউই আসলে স্টে করার মতো এমন কোনো ইনিংস এখনো খেলেনি। সেই হিসাবে পাকিস্তানের এই টিমটাকে আরো সময় দিতে হবে এবং তাদের খুব বিচার বিশ্লেষণ করে টি-টোয়েন্টিতে প্লেয়ার সিলেকশন করতে হবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একই প্রবলেমটা হচ্ছে। এবং আমরা সবাই একটা বিষয় কিন্তু জানি যে পাকিস্তান হচ্ছে আনপ্রেডিক্টেড। পাকিস্তানকে আসলে কখনো প্রেডিক্ট করা যায় না। পাকিস্তান কি করে এটা আরো আমি সেই ছোটবেলা থেকে দেখেছি, আরো 5-7 বছর আগে থেকে যখন আমি খেলা দেখি তখন থেকেই দেখেছি আসলে পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল। দেখবেন পাকিস্তান আজকে একটা খুব বাজেভাবে ম্যাচ আসছে, হয়তোবা আগামীর যে ইনিংস ম্যাচটা আছে তাদের, সেটা এমন ভাবে জিতবে আপনি চিন্তাও করতে পারবেন না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আবার সম্ভব না।
বাংলাদেশ সবসময় প্রিডিক্ট করা যায় যে বাংলাদেশ 160-70 রান করলে টি-20-তে 70% হারার সম্ভাবনা বেশি। সেটা আবার পাকিস্তানের ক্ষেত্রে উল্টা, মাঝে মাঝে পাকিস্তান 190 রানও চেঞ্জ করে ফেলে, 200 রানও চেঞ্জ করে ফেলে। তো আসলে এই ধরনের আনপ্রেডিক্টেবল দলগুলোর উপরে কখনোই বিশ্বাস রাখা যায় না যে আসলে তারা আদতে ভালো করতে পারবে কিনা বা পরের ম্যাচ কি করবে, এটা আসলে তাদেরকে দিয়ে হিসাব করা যায় না। সো ক্রিকেট আসলে এরকম দলের আমি মনে করি ফিউচার খুবই কম থাকে যারা আসলে আনপ্রেডিক্টেবল থাকে। আপনি যদি অন্য ক্রিকেটের অন্য দলগুলোর কথা বলেন, লাইক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এদেরকে কিন্তু প্রিডিক্ট করা যায় যে আসলে কোন দলের সাথে এরা কত রান করতে পারে বা ম্যাচটা কিরকম হতে পারে। হয়তোবা খেলা আপনি যা প্রিডিক্ট করবেন তা হবে না, কিন্তু কাছাকাছি একটা রেজাল্ট হবে। পাকিস্তানের ক্ষেত্রে পুরাই উল্টা, পাকিস্তানকে কখনোই প্রেডিক্ট করা যায় না। যারা যারা পাকিস্তানের এই ম্যাচটা দেখেছেন, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেটের টি-20-তে বিশেষ করে কোন জায়গাটাতে মিল রয়েছে বলে আপনার মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং বাংলাদেশের টি-20 ম্যাচ উন্নতি করার জন্য আসলে আরো কি কি করা যায় বা কোন প্লেয়ারগুলোর চেঞ্জেস আনা উচিত বলে আপনার মনে হয়। বিশেষ করে আমরা বাংলাদেশের গতকালকের ম্যাচটায় লিটন কুমার দাসের একটা বেস্ট ফ্রেশ ব্রিফিং দেখে আসলে এটা নিয়ে অনেকে অনেক মতামত করছে। আমি আসলে স্পেশালি এটা নিয়ে কোনো মতামত এখন পর্যন্ত দিচ্ছি না, কারণ আমি জিনিসটা বোঝার চেষ্টা করছি। যেটা হচ্ছে লিটন কুমার দাস কিন্তু ম্যাচ শেষে ফ্রেশ ব্রিফিং একটা কথা বলেছে যে শামীম হোসেনের ব্যাটিং নিয়ে আসলে লিটন কুমার দাস ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ শামীম হাসান পাটোয়ারির কাছ থেকে লিটন কুমার দাস হয়তো আরো ভালো ব্যাটিং আশা করে, সে সেই তুলনামূলকভাবে ভালো ব্যাটিংটা করতে পারছে না। এখন এরকম কথা বলার কারণে অনেকেই কিন্তু লিটন কুমার দাসকে দোষারোপ করছেন যে আসলে লিটন কুমার দাস একজন অধিনায়ক হিসেবে অধিনায়ক সুলভ আচরণ করতে পারছে না, অথবা তার যেই সহ ক্রিকেটাররা আছে তাদেরকে তিনি সেফ জোনে নিয়ে আসতে পারছেন না। তার যেই দায়ভার সেটা হচ্ছে অন্যদের উপরে সে চাপায় দিচ্ছে, অর্থাৎ মানুষ এটা বলার চেষ্টা করছে যে লিটন কুমার দাস নিজেই ভালো খেলেনি অথবা অন্য কোনো প্লেয়াররাই ভালো খেলে নাই। তো সেই ক্ষেত্রে শুধু শামীম পাটোয়ারিকে একা দোষ দেওয়াটা আসলে কতটা যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারাই আসলে ভিডিওটা দেখছেন দয়া করে একটু রিয়েক্ট করবেন, কমেন্টস করবেন। পেজের খুব রিচ ডাউন হয়ে গেছে, আপনাদের রিয়াকশন এবং কমেন্টসের কারণে যদি পেজের আবার রিচটা ফিরে আসে আমি অবশ্যই খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।